বন্ধুরা, আজ আমরা আর্দ্রতা বা হিউমিডিটি নিয়ে আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, কারণ এই আলোচনা থেকেই বলতে গেলে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায়ের প্রশ্নগুলোর বেশিরভাগই এসে থাকে। তো চলো আলোচনাটি শুরু করা যাক। তো আর্দ্রতা জিনিসটা কি? খুবই সিম্পল একটা জিনিস, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাপ। তুমি একটা রুমে আছো, এই রুমে চারপাশে বায়ু রয়েছে, আর এই বায়ুর মধ্যে আন্তঃআণবিক ফাঁকা স্থান রয়েছে যেখানে অবস্থান করবে কারা? জলীয় বাষ্পরা। তো এই যে জলীয় বাষ্প রয়েছে, ধরো তোমার রুমে এখন এই মুহূর্তে জলীয় বাষ্প রয়েছে 20 কেজি, তাহলে তোমার রুমের বায়ুর আর্দ্রতার পরিমাণ হচ্ছে 20 কেজি। খুবই সিম্পল একটা জিনিস। তবে আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা একটু কমপ্লেক্স এর জন্য বলছি যে এটা সরাসরি জলীয় বাষ্পের পরিমাপ না, বরং তোমার রুমটা নিয়ে যদি আলোচনাটা বুঝাই, তোমার রুমে ধরো এই মুহূর্তে তো জলীয় বাষ্প আছে 20 কেজি, কিন্তু তোমার রুমে সর্বোচ্চ জলীয় বাষ্প ধরো জায়গা দেয়া যেত 40 কেজি পরিমাণের। তাহলে তোমার রুমে আপেক্ষিক আর্দ্রতাটা কিভাবে হিসাব করব? আমরা আপেক্ষিক আর্দ্রতা হিসাব করব এইভাবে যে তোমার রুমে এই মুহূর্তে কতটুকু জলীয় বাষ্প আছে ডিভাইডেড বাই তোমার রুমে সর্বোচ্চ যতটুকু জলীয় বাষ্প জায়গা দেওয়া যেত। তাহলে এই যে এই অ্যামাউন্টটা, এগুলোকে সাধারণত আমরা পার্সেন্টেজে নিয়ে যাই, 100 দিয়ে গুণ দিয়ে। তাহলে আমরা পার্সেন্টেজে যদি নিয়ে যাই তাহলে কত ভ্যালু পাবো? তাহলে পাবো 50%। তার মানে তোমার রুমের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50%। তাহলে দেখো তো, এখন ডেফিনিশনটা পড়ি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে ধারণক্ষম জলীয় বাষ্পের কত অংশ জলীয় বাষ্প আছে? এই যে দেখো, 40 কেজি তোমার রুমের ধারণক্ষম অবস্থাটা, আর 20 কেজি তোমার রুমের এই মুহূর্তের অবস্থাটা। তো ধারণক্ষমের তুলনায় এই মুহূর্তে কতখানি আছে সেটাই কিন্তু তোমার রুমের এই মুহূর্তের আপেক্ষিক আর্দ্রতা। সো বোঝা গেল, আপেক্ষিক আর্দ্রতাকে সাধারণত আমরা একটা পার্সেন্টেজে প্রকাশ করে থাকি। এটা বোঝায় সর্বোচ্চ যতটুকু থাকতে পারতো তার তুলনায় কত পার্সেন্ট উপস্থিত আছে। তো আমরা আপেক্ষিক আর্দ্রতা নিয়েই বলতে গেলে আজকের ক্লাসে বেশিরভাগ আলোচনা করব। তো ডিটেলসে আমরা আলোচনা করি। তো আমরা ম্যাথমেটিক্যালি যদি লিখতে চাই আপেক্ষিক আর্দ্রতাকে, লিখতে পারি এরকম: আর ইজ ইকুয়াল টু কন্টেন্ট বাই ক্যাপাসিটি। কন্টেন্ট কি? যে মুহূর্তে আর্দ্রতাটা মাপা হচ্ছে সেই মুহূর্তে জলীয় বাষ্পের ভর হতে পারে, চাপ হতে পারে, ঘনত্ব হতে পারে। এই যে একটু আগে আলোচনা তোমাকে বুঝালাম তোমার রুম দিয়ে। তো তোমার রুমে আমি বলেছি 20 কেজি, এটা কি আসলে ভরের পরিমাপ? সো খেয়াল রাখবে, জলীয় বাষ্প যে শুধু ভর দিয়েই মাপা যায় তা কিন্তু না, জলীয় বাষ্প চাপ দিয়েও মাপা যায়, ঘনত্ব দিয়েও মাপা যায়। স্বাভাবিকভাবেই চিন্তা করো, তোমার রুমে যে জলীয় বাষ্পটা আছে এটা কি একটা চাপ প্রয়োগ করছে না চারপাশে? সো এই চাপটা যদি বেশি হয় তাহলেই তো বোঝা যায় যে জলীয় বাষ্প বেশি, চাপটা যদি কম হয় তাহলেই তো বোঝা যায় জলীয় বাষ্প কম। আবার ঘনত্ব দিয়েও এর পরিমাপটা মাপা যেতে পারে। তাই কন্টেন্ট হিসেবে শুধু ভরকে বললে ভুল হবে, এটা হতে পারে ভরের মান বা চাপের মান বা ঘনত্বের মান। তো আর এইচ ইকুয়াল টু কন্টেন্ট, এটা হচ্ছে এই মুহূর্তে যা আছে। আর ক্যাপাসিটি কি? কন্টেন্ট বাই ক্যাপাসিটির যে ক্যাপাসিটিটা কি, সেই ক্যাপাসিটিটা হচ্ছে তোমার রুমে, তোমার অবশ্যই তাপমাত্রা চেঞ্জ করা যাবে না। এখানে একটা জিনিস বলে রাখলাম যে তাপমাত্রা কিন্তু যেই তাপমাত্রায় তুমি কন্টেন্ট মাপছো সেই তাপমাত্রাতেই তোমার ক্যাপাসিটি মাপতে হবে। সো যেই তাপমাত্রা আর আয়তনে আর্দ্রতা মাপা হচ্ছে সেই অবস্থায় ধারণক্ষম জলীয় বাষ্পের ভর, চাপ বা ঘনত্ব। এই যে একটু আগে কথায় বললাম যে তোমার রুমে ধরো সর্বোচ্চ 40 কেজি জলীয় বাষ্প জায়গা দেওয়া যায়, তার মানে এটা হচ্ছে তোমার রুমের সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের পরিমাণ, মানে এটা হচ্ছে তোমার রুমের ক্যাপাসিটি। তো আমরা এইভাবে কন্টেন্ট জানা থাকলে, ক্যাপাসিটি জানা থাকলে আরএইচ বের করে ফেলতে পারবো। তো আমরা খেলা বা যে কোনো ক্রিকেট খেলা হচ্ছে বা ফুটবল খেলা হচ্ছে সেগুলোর আগে কি একটা ওয়েদার রিপোর্ট দেয়, আর ওই ওয়েদার রিপোর্টে কিন্তু তোমরা খেয়াল করলে দেখবে হিউমিডিটি নামে একটা টার্ম আছে। সো হিউমিডিটি টার্মটা ধরো 70% বা 80% এরকম পার্সেন্টেজ ভ্যালু থাকে। তাহলে আজকে থেকে কিন্তু আমরা বুঝে গেলাম ওই পার্সেন্টেজগুলোর মানে কি। ওই পার্সেন্টেজগুলো আসলে বুঝাবে ওই স্টেডিয়ামের বায়ুতে জলীয় বাষ্পের ধারণক্ষম পরিমাপের তুলনায় কত পার্সেন্ট জলীয় বাষ্প ওই মুহূর্তে উপস্থিত রয়েছে। তো আমরা এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। তো আর এইচ এর ফুল মিনিং কি? আর এইচ এর ফুল মিনিং হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। আর দিয়ে রিলেটিভ বোঝায় আর এইচ দিয়ে হিউমিডিটি বোঝায়। তো যাই হোক, আমরা এখন কয়েকটা এক্সাম্পল দেখি, একটু খেয়াল করো। এখানে আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, সাধারণত জলীয় বাষ্প তো আমরা খালি চোখে দেখি না, তাই আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য একটা কন্টেনারে কিছু পানি পরিমাণ দিয়ে বোঝাচ্ছি। এগুলো আসলে জলীয় বাষ্প বোঝাচ্ছে। কেমন? তো এখানে দেখো একটা কন্টেনার, এই কন্টেনারের ক্যাপাসিটি কত? 6 ওজেড গ্লাস। মানে ওজেড মানে কি বোঝায়? আউন্স বোঝায়। এটা ভরেরই একটা একক, ব্রিটিশ একক। তো 6 আউন্স হচ্ছে জলীয় বাষ্পের, এই কন্টেনারে জলীয় বাষ্পের ক্যাপাসিটি। আর কতটুকু জলীয় বাষ্প এখানে আছে?
6 আউন্সই আছে, তাহলে RH যদি মাপো কী করবে, কন্টেন্ট বাই ক্যাপাসিটি করলে তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ 100%। আবার এইখান থেকে এই জায়গায় দেখো কি পরিবর্তন করেছি, আমি কন্টেন্ট একই রেখেছি 6 আউন্স, আমি ক্যাপাসিটি 9 আউন্স বানিয়ে ফেলেছি। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি রিলেটিভ হিউমিডিটি মাপো তাহলে কী পাবে, 6/9 × 100 যেটা আসছে কত, 67%। আবার এইখানে যদি আসি, দেখো এইখানে কি হয়েছে, ক্যাপাসিটি আমার 12 আউন্স, কন্টেন্ট আমার 6 আউন্স। আবার এইটাতে দেখো ক্যাপাসিটি আমার 12 আউন্স, কন্টেন্ট আমার 9 আউন্স। তো এইটার জন্য যদি আমরা RH মাপি পাচ্ছি 50%, আবার এইটার জন্য যদি আমরা RH মাপি তাহলে পাচ্ছি কত, 75%। তাহলে খেয়াল করো তো এই দুইটার মধ্যে কি পরিবর্তন করেছি, এই দুইটার মধ্যে আমরা কন্টেন্টকে বাড়িয়ে দিয়েছি ক্যাপাসিটিকে ফিক্সড রেখে। তাহলে দেখলাম কন্টেন্ট বাড়ালে ক্যাপাসিটি আসলে বেড়ে যায়, আবার এই দুইটার মধ্যে দেখলাম ক্যাপাসিটি বাড়ালে আসলে RH কমে যায়। তো আমরা কন্টেন্ট বাড়ালে RH এর বেড়ে যাওয়া দেখেছি, আর ক্যাপাসিটি বাড়ালে RH এর কমে যাওয়া দেখেছি। তো আমরা এই যে RH নিয়ে আলোচনা করলাম, এখন আসি RH বেশি হলে কি হয়, কম হলে কি হয়। তো ধরো তোমাকে বললো RH এর মান 95% এই অংশের বায়ুতে, আর এখানে বললো RH এর মান 10% এই অংশের বায়ুতে। এটা দেখে তুমি কি বুঝবে, এটা দেখে তোমার বুঝতে হবে যখন 95% বলা হয়েছে তখন এই আয়তনের মধ্যে সর্বোচ্চ যতটুকু জলীয় বাষ্প ধারণ করা যেত তার 95% জলীয় বাষ্প এখানে উপস্থিত রয়েছে। আবার 10% বললে এখানে সর্বোচ্চ যতটুকু জলীয় বাষ্প ধারণ করা যেত তার 10% জলীয় বাষ্প এই মুহূর্তে উপস্থিত রয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে এই ভ্যালুটা যত বেশি হবে আমরা ততই বুঝবো জলীয় বাষ্পটা বেশি রয়েছে। তো এখন আসি, জলীয় বাষ্প বেশি হলে কি লাভ লস আর জলীয় বাষ্প কম হলে কি লাভ লস, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ সৃজনশীল প্রশ্ন তোমরা উত্তর করবে, সৃজনশীল প্রশ্নের ঘতে বা উচ্চতর দক্ষতাতে সাধারণত এই আলোচনাগুলো খুবই কাজে লাগে। তো আমরা একটু আগেই দেখলাম RH বা আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয় তাহলে জলীয় বাষ্প বেশি হবে, আর জলীয় বাষ্প যদি বেশি হয় তাহলে প্রথম ডিসিশন বেশি ঘাম হবে আর অস্বস্তি অনুভূত হবে। এটা কিন্তু খুবই স্বাভাবিক। ধরো তুমি বাসে যাচ্ছ, কোথাও যাচ্ছ বাসে করে, তো বাসে তুমি স্থিরভাবে বসে রয়েছো, কোনো পরিশ্রম করছো না, কিন্তু তাও তুমি ঘামাচ্ছ। কারণটা কি, কারণটা হচ্ছে জলীয় বাষ্প। এই যে জলীয় বাষ্প যদি বেশি হয় তাহলে আমরা জানি জলীয় বাষ্প তাপমাত্রাগতভাবে অনেক হাই বা অনেক উচ্চ তোমার বডির তাপমাত্রার তুলনায়। তো জলীয় বাষ্প যেহেতু উচ্চ তাপমাত্রার, তোমার বডি যেহেতু নিম্ন তাপমাত্রার, তো তোমার বডিতে জলীয় বাষ্প এসে তাপ আদান প্রদান করবে, আদান প্রদান করে জলীয় বাষ্প পানিতে পরিণত হয়ে যাবে, যেটা কি না আমরা ঘাম হিসেবে বলছি। তাহলে খেয়াল করে দেখো তো, জলীয় বাষ্প যত বেশি হবে মানে RH যত বেশি হবে ততই কি ঘাম বেশি হবে না, ততই ঘাম বেশি হবে। আবার জলীয় বাষ্প যে তোমার বডির সাথে তাপের আদান প্রদান করলো, আদান প্রদান করে জলীয় বাষ্প কিসে পরিণত হলো, ঘামে পরিণত হলো। তো এই যে এই আদান প্রদানের ফলে তোমার বডি কি তাপ গ্রহণ করলো না, জলীয় বাষ্প উচ্চ তাপমাত্রা বিশিষ্ট সেটা থেকে তাপ গ্রহণ করলো তোমার বডি, তার মানে তোমার বডি একটা অস্বস্তি অনুভব করবে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, জলীয় বাষ্প যদি বেশি হয় তাহলে কাপড় কম শুকাবে। এটাও খুবই স্বাভাবিক। তুমি চিন্তা করে দেখো, পরিবেশে যদি জলীয় বাষ্প অনেক বেশি থাকে আর তুমি কাপড় শুকাতে দিলে কাপড়ের জলকণাগুলো কি পরিবেশে যেতে পারবে? আর কাপড়ের জলকণাগুলো পরিবেশে গেলেই তো আমরা বলি কাপড় শুকিয়ে গিয়েছে, রাইট? তো পরিবেশে যদি এমনিতেই অনেক জলীয় বাষ্প বা জল থাকে তাহলে তোমার কাপড় থেকে অতিরিক্ত জল পরিবেশ সাধারণত নিতে চাইবে না। তো সেই ক্ষেত্রে তোমার কাপড়টা কিন্তু কম শুকাবে। আবার জলীয় বাষ্প যদি কম থাকে পরিবেশে, যেমন শীতকালে কি জলীয় বাষ্প অনেক অল্প থাকে, জলীয় বাষ্প অনেক অল্প থাকলে কি হয়, শীতকালে কিন্তু তোমার কাপড় থেকে অতিরিক্ত জল কিন্তু পরিবেশ নিতে চাইবে, কারণ পরিবেশে অলরেডি জলীয় বাষ্প কম আছে আর পরিবেশ তোমার কাপড় থেকে জলটা নিতে চাইবে। সো শীতকালে তাই কিন্তু আমরা কাপড় বেশি শুকাতে দেখি বর্ষাকালের তুলনায়। বর্ষাকালে কেন শুকায় না, কারণ বর্ষাকালে অনেক বৃষ্টিপাত হয়, অনেক বৃষ্টিপাত হলে অনেক জল থাকে, আর জল থাকা মানেই তো বাষ্পীভবন হবে, পরিবেশে জলীয় বাষ্প আসবে। তো এই যে এই প্রসেসটার ফলে বর্ষাকালে কিন্তু পরিবেশে অলরেডি অনেক পরিমাণের কি থাকে, অলরেডি অনেক পরিমাণের জলীয় বাষ্প থাকে, সে কারণে কাপড় শুকাতে দিলে সেটা শুকাতে কিন্তু পুরোপুরি শুকাতে অনেক দেরি হয়। এবার আসি থার্ড পয়েন্ট আমার যেটা, তো থার্ড পয়েন্টটা হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে বেড়ে RH এর মান যদি 100% হয় কখনো, অর্থাৎ কন্টেন্ট যে কথা ক্যাপাসিটি একই কথা, মানে যতটুকু ধারণ করতে পারতো ততটুকুই যদি এর মধ্যে থাকে তাহলে কি হবে, তাহলে 100% হলে শিশির জমা শুরু করবে। তো শিশির আমরা সবাই জানি যে শীতকালে ভোরবেলায় সাধারণত দেখা যায়
এমনিতে গ্রীষ্মকালের ভোরবেলাতেও মাঝে মাঝে দেখা যায়। তো এটা আসলে কেন হয়, এটার উত্তরটা হচ্ছে যে ওই সময়টাতে RH এর মান 100% ক্রস করে যায় বা 100% হয়, তাই শিশির জমতে থাকে। তার মানে আমরা কিন্তু ডিসিশন নিলাম যে RH এর বেসিসে কী কী ঘটনা ঘটতে পারে। এগুলো কিন্তু আমাদের ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ম্যাথে কিন্তু ঘ নাম্বারে বলবে যে রহিমের তুলনায় করিম কেন বেশি ঘামালো, করিম অন্য সিটিতে থাকে তাই কেন বেশি সে ঘামালো। সো তখন কিন্তু আমাদের ডিসিশন নিতে হবে RH বের করে করে, RH যেখানে বেশি সেখানে ঘাম বেশি হবে। সো এরকম করে বিভিন্ন প্রশ্ন হতে পারে। তো এবার আমরা চলে আসি আমাদের পরের আলোচনাতে। আমাদের পরের আলোচনাটা হচ্ছে আমাদের RH নিয়েই। সো RH ইকুয়াল টু কন্টেন্ট বাই ক্যাপাসিটি, এই সূত্র শিখে এসেছি। কন্টেন্টের পরিচয় আমরা দেখেছি, ক্যাপাসিটির পরিচয় আমরা দেখেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বায়ুর অবস্থা। RH এর ভিত্তিতে বায়ুর অবস্থা দুই রকমের আমরা ধরে থাকি। প্রথম অবস্থাটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা। সম্পৃক্ত অবস্থা কোনটা? যেই অবস্থায় বায়ুতে যে পরিমাণের ক্যাপাসিটি সেই পরিমাণেরই যদি কন্টেন্ট থাকে, অর্থাৎ তোমার রুমে ধরো 40 কেজি জলীয় বাষ্প ধারণ করা যেত, আর 40 কেজি জলীয় বাষ্পই ধরো তোমার রুমে এই মুহূর্তে উপস্থিত আছে, তাহলে সেই অবস্থাটাকে বায়ুর আমরা নাম দিব সম্পৃক্ত অবস্থা, বা ইংলিশে বললে স্যাচুরেটেড কন্ডিশন। তো এইটার কিন্তু আরেকভাবেও ডিফাইন করা যায়। কিভাবে? কন্টেন্ট আর ক্যাপাসিটি যেহেতু সমান, তার মানে এগুলো যদি কাটাকাটি চলে যায় তাহলে RH কত আসবে? 100% আসবে। তার মানে তোমার রুমে RH যখন 100%, তখন তোমার রুমের বায়ুর অবস্থাটাকে বলা যেতে পারে সম্পৃক্ত অবস্থায় রয়েছে বায়ুটা। তো সম্পৃক্ত অবস্থা নিয়ে আমি আরেকটা আলোচনা একটু বলবো, সেটা হচ্ছে এরকম যে আমাদের প্রশ্নগুলোতে সাধারণত এইভাবে থাকে যে সম্পৃক্ত বাষ্প চাপ কত? সম্পৃক্ত বাষ্পচাপ ধরো বায়ুতে কত ধরে দেওয়া আছে? 2 মিলিমিটার Hg। সাধারণত আমরা জানি মিলিমিটার Hg আসলে কিসের একক? চাপের একক। তো এটা আমরা জানি, যে চ্যাপ্টারের শুরুতে দেখে এসেছি। তো সম্পৃক্ত বাষ্পচাপ যে বলা আছে 2 মিলিমিটার Hg, এটা বললে তোমার কি বুঝতে হবে? এইটা বললে তোমার বুঝতে হবে যে এখানে সম্পৃক্ত কথাটা আছে আর বাষ্পচাপ কথাটা আছে। বাষ্পচাপ কথাটা কন্টেন্ট বোঝাচ্ছে, রাইট? সো তোমার রুমের কন্টেন্ট বোঝাচ্ছে, কিন্তু সম্পৃক্ত অবস্থার কন্টেন্ট বোঝাচ্ছে, খেয়াল রাখতে হবে। আর সম্পৃক্ত অবস্থায় কন্টেন্ট যে কথা, ক্যাপাসিটি একই কথা। তার মানে সহজ কথায় এই ভ্যালুটা আসলে কি? এই ভ্যালুটা আসলে বোঝাচ্ছে ক্যাপাসিটি। তো আমরা খেয়াল রাখতে হবে, প্রশ্নে যদি কখনো থাকে সম্পৃক্ত অবস্থায় বাষ্পচাপ এত, এরকম যদি ভ্যালু থাকে, তাহলে বুঝতে হবে ওইটা আসলে একটা ক্যাপাসিটির ভ্যালু তোমার প্রশ্নে দেয়া আছে। তো যাই হোক, এটা একটা প্রশ্নের ব্যাপার আমি তোমাদের আলোচনা করলাম। এবার আমরা চলে আসি আমাদের বায়ুর আরেকটা অবস্থা হতে পারে, সেটা কি? অসম্পৃক্ত অবস্থা। এটা কখন অর্জিত হবে? এটা অর্জিত হবে যদি বায়ুতে কন্টেন্টের পরিমাণ ক্যাপাসিটির পরিমাণ থেকেও কম হয়। কন্টেন্টের পরিমাণ ক্যাপাসিটির পরিমাণ থেকে কম হতে পারে, কিন্তু কখনো কি বেশি হতে পারে? চিন্তা করে দেখো, যদি আমি বলি এরকম যে তোমার রুমে সর্বোচ্চ জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হচ্ছে 40 কেজি, কিন্তু তোমার রুমে এই মুহূর্তে জলীয় বাষ্প আছে 50 কেজি, এটা কি কোনো মিনিং প্রকাশ করবে? না। কেন? কারণ সর্বোচ্চ যদি 40 কেজি হয় তাহলে কিভাবে 50 কেজি থাকতে পারে? থাকতে কিন্তু পারে না। তো তোমরা বলতে পারো, ভাইয়া যদি কোনোভাবে আমাদের রুমে 40 কেজি জলীয় বাষ্প ধারণক্ষম অবস্থায় 40 কেজি পরিমাণ জলীয় বাষ্প রাখি, এরপরে আমি যদি অতিরিক্ত জলীয় বাষ্প সাপ্লাই দিই, কীভাবে সাপ্লাই দিই? পানি বয়েল করে, ধরো পানি বয়েল করে করে তুমি জলীয় বাষ্প সাপ্লাই দিচ্ছ, তাহলে অতিরিক্ত জলীয় বাষ্পগুলো যাবে কোথায়? তাহলে অতিরিক্ত জলীয় বাষ্পগুলোর যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে তোমার রুমের দেয়ালে, টাইলসে, গ্লাসে এই জলীয় বাষ্পগুলা পানি রূপে তোমরা দেখতে পাবে। এই ঘটনাটা কিন্তু আমরা সবাই অভিজ্ঞতা নিয়েছি এইভাবে যে আমরা যখন শাওয়ার নিতে যাই, ধরো শাওয়ার নিতে যাওয়ার সময় তুমি যদি গরম পানি দিয়ে শাওয়ার নাও, গরম পানি থেকে বাষ্প আসতে থাকে, বাষ্পীভবন করতে থাকে, তো তখন তোমার এই বাষ্পগুলো আসতে আসতে যদি বাথরুমের দরজা জানলা অফ থাকে, তাহলে দেখবে বাথরুমের দেয়ালে, কাচে কি হচ্ছে? জলীয় বাষ্প জমা হচ্ছে। তো এই জলীয় বাষ্পগুলো আসলে কোন জলীয় বাষ্প? যে সেই জলীয় বাষ্প যেগুলো ক্যাপাসিটির থেকে বেশি পরিমাণের ছিল, অর্থাৎ কন্টেন্ট ইকুয়াল টু ক্যাপাসিটি পর্যন্ত হবার পরে অতিরিক্ত যে জলীয় বাষ্পগুলো ছিল, মানে কন্টেন্টগুলো ছিল, সেগুলোই কিন্তু তোমরা দেয়ালে জল রূপে দেখতে পাবে। তো যাই হোক, আমরা অনেকগুলো আলোচনা করলাম। এবার আমরা চলে আসব আমাদের পরবর্তী আলোচনায়। এখন আমরা আরজের সাথে কন্টেন্টের নির্ভরতা দেখব, ক্যাপাসিটি নির্ভরতা দেখব, যেটা আমরা প্রথম সাইডে অলরেডি কিছুটা আলোচনা করেছি। আমরা দেখেছিলাম যে কন্টেন্ট যদি বাড়ে আরএইচ তত বাড়বে, আরএইচ আর কন্টেন্ট সমানুপাতিক, এটা সূত্র থেকেও দেখা যাচ্ছে। এখন আমরা আসবো কন্টেন্টের কী ঘটনা ঘটতে পারে। খেয়াল রাখবে,
কন্টেন্ট কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে না। তাপমাত্রা তুমি বাড়াও বা কমাও, কন্টেন্ট কিন্তু বাড়বেও না কমবেও না। ধরো তোমার রুমে জলীয় বাষ্প আছে 20 কেজি, তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তুমি রুমের তাপমাত্রা বাড়িয়ে 40 ডিগ্রি সেলসিয়াস করলে তোমার রুমের জলীয় বাষ্পের পরিমাণ কি 20 কেজি থেকে 22 কেজি হবে? হবে না কিন্তু। তো খেয়াল রাখবে কন্টেন্ট তাপমাত্রার সাথে বাড়বে না বা কমবে না। এবার আসি দ্বিতীয় আলোচনাটায়, RH ক্যাপাসিটির কি ব্যস্তানুপাতিক। ক্যাপাসিটি যদি বাড়াই তাহলে RH এর কি হয়? RH হ্রাস পায়, রাইট? ব্যস্তানুপাতিক যেহেতু। আর এই ক্যাপাসিটিটা কিন্তু আবার তাপমাত্রার উপর নির্ভর করে। ক্যাপাসিটিটা তাপমাত্রার উপরে নির্ভর করবে এর জন্য যে আমরা জানি জলীয় বাষ্পগুলো কোথায় অবস্থান করে। জলীয় বাষ্পগুলো অবস্থান করে বায়ুর আন্তঃআণবিক ফাঁকা স্থানে। তুমি যদি তাপমাত্রা বাড়াও বায়ুর, তো তাপমাত্রা বাড়ালে বায়ুর কি হয়? আয়তন বৃদ্ধি পায়। আর বায়ুর আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে তার মধ্যে আন্তঃআণবিক ফাঁকা স্থান বৃদ্ধি পাবে, মানে মাঝখানে জলীয় বাষ্প কিন্তু আরও বেশি সে ধারণ করতে পারবে। অর্থাৎ আমরা দেখলাম তাপমাত্রার সাথে কিন্তু ক্যাপাসিটির একটা বৃদ্ধি ঘটে থাকে। অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনে ক্যাপাসিটি পরিবর্তন হতে পারে, আর ক্যাপাসিটি পরিবর্তন হলে RH পরিবর্তন হতে পারে। তাহলে তোমাকে যদি আসে তাপমাত্রার সাথে RH নির্ভরশীল কিনা, তুমি উত্তরে বলবে হ্যাঁ নির্ভরশীল, কারণ তাপমাত্রার সাথে ক্যাপাসিটি নির্ভরশীল, আর ক্যাপাসিটির সাথে RH নির্ভরশীল। কন্টেন্টের পরিবর্তনের কারণে কিন্তু RH পরিবর্তন হবে না তাপমাত্রা বাড়ালে বা কমালে। খেয়াল রাখতে হবে এই জিনিসটা। তো এবার আমরা চলে আসি আমাদের পরের আলোচনাটার মধ্যে। এখানে দেখো আপেক্ষিক আর্দ্রতার উপরে তাপমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। সো এইখানে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস RH 100%, তাপমাত্রা বাড়িয়ে 45 ডিগ্রি সেলসিয়াস করা হলো, তাহলে RH এর ভ্যালুটা কী হয়ে গেল? কমে কত হলো? 55% হলো। কেন কমে গেল? এটার উত্তরটাকে আমরা এভাবে দিতে পারি না। তাপমাত্রা বাড়ালে গ্যাস প্রসারিত হলো, আর গ্যাস যদি প্রসারিত হয় গ্যাসের বাষ্প ধারণ ক্ষমতা যেটা সেটা বৃদ্ধি পাবে। আর বাষ্প ধারণ ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে আপেক্ষিক আর্দ্রতা কী হয়ে যাবে? আপেক্ষিক আর্দ্রতা কমে যাবে। তাই কিন্তু আমরা দেখেছি এখানে, রাইট? সো তাপমাত্রা বাড়ালাম, গ্যাসের আয়তন বেড়ে গেল, আয়তন বেড়ে গেলে আমার বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গেল, বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গেলে আমার আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটা কিন্তু কমে গেল। একই কথা আমরা এখানেও বলতে পারি, 45 ডিগ্রি থেকে 75 ডিগ্রি করা হলে RH আরও কমে গেল, 75 থেকে 90 ডিগ্রি করা হলে RH আরও কমে গেল। দেখো কন্টেন্টের পরিমাণ কিন্তু বাড়লেও না কমলেও না, একই রয়েছে। সো কন্টেন্টটা কিন্তু দেখতে পাচ্ছ, আবার ক্যাপাসিটিটাও কিন্তু দেখতে পাচ্ছ, ক্যাপাসিটি বেড়েছে। সো কন্টেন্ট একই রয়েছে। একই কথা কিন্তু উল্টাভাবেও বলা যায়। সো এগুলো কিন্তু আমার অনুধাবনের প্রশ্নে আসে। তাপমাত্রা কমালে কেন বায়ু সম্পৃক্ত হতে থাকে, এরকম ধরো প্রশ্ন আসলো, তাহলে উত্তরটা হবে এরকম: তাপমাত্রা কমালে গ্যাস সংকুচিত হয়, আর গ্যাস যদি সংকুচিত হয় গ্যাসের বাষ্প ধারণ ক্ষমতা হ্রাস পায়, মানে ক্যাপাসিটি হ্রাস পায়। ক্যাপাসিটি যদি হ্রাস পায় তাহলে RH কী হবে? বেড়ে যাবে। আর আমরা জানি RH বেড়ে বেড়ে 100% হয়ে গেলেই বায়ু সম্পৃক্ত বায়ু। আর 100%-এর কাছাকাছি থাকলে আমরা বাড়তে থাকলে RH আমরা বলতে পারি এরকম যে বায়ু সম্পৃক্ততার দিকে যাচ্ছে। তার মানে তাপমাত্রা কমালে বায়ু সম্পৃক্ততার দিকে যায়। তো আমরা এই আলোচনাগুলো একটু মনে রাখবো, এগুলো আমাদের অনুধাবন প্রশ্নে আসতে পারে। অনুধাবন প্রশ্নে আসলে আমরা ভাঙিয়ে ব্যাখ্যা আকারে এই জিনিসগুলো লিখবো। এখানে আমি ফ্লোচার্ট আকারে দিয়েছি যেন তোমাদের মনে রাখতে সুবিধা হয়। এবার আমরা চলে আসি এরপরে। তো এখন আমরা একটা নতুন টপিক দেখব, সেটা হচ্ছে শিশিরাঙ্ক। বেসিক্যালি এটাও আর্দ্রতার সাথে রিলেটেড। আমরা এখানে 3টা ফিগার দেখতে পাচ্ছি, মানে একটা জিনিসেরই 3টা তাপমাত্রায় 3টা অবস্থা দেখতে পাচ্ছি। ধরো এখন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, আর ওই মুহূর্তে জলীয় বাষ্প আছে পরিবেশে এতখানি, আর ক্যাপাসিটি হচ্ছে এই হলুদ অংশটা। তার মানে কন্টেন্ট এটা, হলুদ অংশটা হচ্ছে ক্যাপাসিটি। তো কন্টেন্ট বাই ক্যাপাসিটি করে ধরে নাও কথার কথা আমি RH পেলাম কত? 28%। এটা তোমার কি বুঝাবে? এটা বায়ু সম্পৃক্ত না অসম্পৃক্ত? অসম্পৃক্ত। কেন? কারণ বায়ুর RH এর মান 100 হলো না, তাই বায়ুটা অসম্পৃক্ত, বা ইংলিশে বললে আনস্যাচুরেটেড। তাপমাত্রাটাকে আমি কমালে আমার ক্যাপাসিটিটা কী হবে? কমে যাবে, মানে হলুদ অংশটা কমে যাবে। বাট আমার এই ব্লু অংশটা, মানে যে কন্টেন্ট অংশটা, সেটা কি আর কমবে? সেটা কিন্তু আর কমবে না। এর কন্টেন্ট আমরা জানি তাপমাত্রার হ্রাস বৃদ্ধিতেও কমবে না, সো কন্টেন্ট একই থাকবে। তো আমার তাপমাত্রা হ্রাস করলাম, ক্যাপাসিটি কমলো, বাট কন্টেন্ট একই রয়েছে, তাই আমার RHটা কি বেড়ে যাবে না? কারণ হর অংশটা কমে গিয়েছে। RH = কন্টেন্ট বাই ক্যাপাসিটি। ক্যাপাসিটি অংশ মানে হর অংশটা কমে গিয়েছে, তাই RH বেড়ে গিয়েছে। তার মানে বোঝা গেল যে তাপমাত্রা কমালে আমার RH বাড়বে, আর তাপমাত্রা কমাতে কমাতে এমন একটা তাপমাত্রা তো অবশ্যই রয়েছে যেই তাপমাত্রার মধ্যে কন্টেন্ট আর ক্যাপাসিটি সমান হয়ে যাবে। দ্যাট মিনস ইয়েলো অংশটা কমতে কমতে এটার সমান হয়ে যাবে, অর্থাৎ RH 100% হয়ে যাবে। তাহলে এই যে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, এটা কি এই রুমটার জন্য একটা স্পেশাল তাপমাত্রা না? হ্যাঁ, এটা একটা স্পেশাল তাপমাত্রা। কেন? এই তাপমাত্রাটাতে অতিরিক্ত জলীয় বাষ্প
অ্যাড না করেই আমরা কি করতে পেরেছি, বায়ুটাকে সম্পৃক্ত বানিয়ে ফেলতে পেরেছি, মানে RH 100% বানিয়ে ফেলতে পেরেছি। তাই এই তাপমাত্রাটাকে বলা হবে ওই রুমের বা ওই আয়তনের বায়ুর জন্য শিশিরাঙ্ক। তার মানে শিশিরাঙ্ক কি, একটা তাপমাত্রা। কোন তাপমাত্রা? যেই তাপমাত্রায় RH 100% হয়। তো এটা একটা ডেফিনেশন। তো শিশিরাঙ্কের সবচেয়ে সহজ ডেফিনেশনটা যেটা, সেটা যদি আমি তোমাদের বলতে চাই, তোমরা গলনাঙ্কের ডেফিনেশন পড়ে এসেছো, স্ফুটনাঙ্কের ডেফিনেশন পড়ে এসেছো। গলনাঙ্কের ডেফিনেশন কী ছিল? যে তাপমাত্রায় কোনো বস্তু গলে যায়, রাইট? আবার স্ফুটনাঙ্কের ডেফিনেশন পড়ে এসেছো, যেই তাপমাত্রায় কোনো বস্তু স্ফুটন ঘটায়। তেমনি শিশিরাঙ্কের ডেফিনেশনটা কী হওয়া উচিত তোমরাই বলো? যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে শিশির জমে। খুব সহজ একটা ডেফিনেশন, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে শিশির জমে তাকে বলা হয় শিশিরাঙ্ক। আবার যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে RH 100%, সেটাকেও কিন্তু আমরা শিশিরাঙ্ক বলতে পারি, কারণ শিশির তখনই জমবে যখন RH 100% হবে। আবার এটাকে এইভাবেও বলা যায়, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে কন্টেন্ট ইকুয়াল টু ক্যাপাসিটি, কারণ RH 100% মানেই কন্টেন্ট ইকুয়াল টু ক্যাপাসিটি হওয়া। আর বইগুলোতে তোমরা ডেফিনেশনটা পাবে এরকমভাবে, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ুটা সম্পৃক্ত হয়। অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু এই একই কথা, খালি বইয়ে একটু অন্যভাবে বলা আছে। সো আমাদের যদি শিশিরাঙ্কের ডেফিনেশন আসে, তাহলে আমরা বইয়ের ডেফিনেশনটাই দিব, কিন্তু উপরের ডেফিনেশনগুলো আমরা বোঝার জন্য মনে রাখবো। তো আমরা কি বুঝলাম? প্রত্যেকটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে আমরা এক একটা সুনির্দিষ্ট শিশিরাঙ্ক পাবো। তো আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট আয়তন, ধরো তোমার রুমের একটা শিশিরাঙ্ক আছে 12°C, ধরো আমার রুমের শিশিরাঙ্ক হচ্ছে 8°C। এটা দিলে কি বোঝাবে? তোমার রুমে 12°C পৌঁছালে আমরা শিশির জমতে দেখবো, দেয়ালে জলকণা জমতে দেখবো। আবার তোমার রুমে 12°C পৌঁছালে আমরা RH 100% পাবো। সো যেটা আমার রুমের ক্ষেত্রে 8°C। সো এক এক আয়তনের বায়ুতে এক এক রকমের শিশিরাঙ্ক থাকতে পারে। তো এবার আমরা চলে আসি, এরপরে আমরা একটা বোর্ড প্রবলেম করব। সো বোর্ড প্রবলেমটা দেখি কি দেওয়া আছে। বিজ্ঞানের ছাত্রী জ্যোতি আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে দুপুরের তাপমাত্রা পেল 32°C। ওই দিনে শিশিরাঙ্ক 10°C জেনে সে আপেক্ষিক আর্দ্রতা পেল 75%। আবার ওই দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা দেখতে পেল 20°C। 10°C তাপমাত্রার সম্পৃক্ত বাষ্পচাপ দেয়া আছে, 20°C তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ দেয়া আছে। তো প্রথম প্রশ্ন বা ঘ নম্বর প্রশ্ন হিসেবে জানতে চাওয়া হয়েছে, জ্যোতির মনে হলো দুপুরের তুলনায় সন্ধ্যায় তাড়াতাড়ি ঘাম শুকাচ্ছে। এটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এখানে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের দুপুরে আর সন্ধ্যায় দুইটা ভিন্ন অবস্থা। দুপুরে আর সন্ধ্যায় আমরা কি করতে পারি, কিভাবে এটা প্রুফ করতে পারি, মানে কিভাবে তার কথার সত্যতা যাচাই করতে পারি, দুপুরে আর সন্ধ্যায় আমরা আলাদা আলাদা করে RH বের করতে পারি। আমাদের কিন্তু দুপুরের RHটা দেওয়াই আছে 75%, আমরা সন্ধ্যার RH বের করতে পারি। RH বের করে আমরা জানি RHের সাথে ঘাম শুকানোর একটা সম্পর্ক আছে। RH যদি বেশি হয় তাহলে বেশি ঘামাবে, ঘাম শুকাবে কম। আর RH যদি কম হয় তাহলে কম ঘামাবে, ঘাম শুকাবে বেশি। তার মানে আমরা কম্পেয়ার করব কার মধ্যে, মানে সন্ধ্যায় না দুপুরে RH কম। যেখানে RH কম সেখানেই ঘাম দ্রুত শুকাবে। তো প্রশ্নটা করার আগেই কিন্তু আগে সিদ্ধান্ত নিতে হবে আমি আসলে কি করতে চাচ্ছি। তো এখন আমরা বুঝে গেলাম আমরা সন্ধ্যায় আসলে RH বের করতে যাচ্ছি। তো আমাদের কি কি দেওয়া আছে? আমাদের ডাটা দেওয়া আছে, দুপুরে RH দেওয়া আছে, দুপুরের তাপমাত্রা দেওয়া আছে 32°C। আর কি দেওয়া আছে? সন্ধ্যায় তাপমাত্রা দেওয়া আছে, সন্ধ্যার ক্যাপাসিটিও দেওয়া আছে। খেয়াল রাখবে, এই যে সম্পৃক্ত বাষ্পচাপ মানে কি, ক্যাপাসিটি, এটা আমি আগেও আলোচনা করেছি। ইনফ্যাক্ট আগের স্লাইডে হিন্টস হিসেবেও তোমাদের এটা ছিল। তো আমাদের সন্ধ্যায় ক্যাপাসিটি দেওয়া আছে, সম্পৃক্ত বাষ্পচাপ মানে ক্যাপাসিটি দেওয়া আছে, সন্ধ্যায় RHটা বের করব। তো খেয়াল করে দেখো তো, সন্ধ্যায় আমি কন্টেন্ট বের করতে পারলেই তো RH বের করতে পারবো, কারণ RH ইকুয়াল টু কন্টেন্ট বাই ক্যাপাসিটি। আমি ক্যাপাসিটিটা জানি, যদি কোনোভাবে কন্টেন্টটা বের করা যায় তবেই কিন্তু আমি সন্ধ্যার RHটা বের করতে পারবো। তো চলো আমি যদি বের করি, 10°C তাপমাত্রায়, 10 ডিগ্রিটা কী ছিল? শিশিরাঙ্ক। তাপমাত্রায় ক্যাপাসিটি দেওয়া ছিল না আমার প্রশ্নে? ক্যাপাসিটি দেওয়া আছে, যেটা আমি লিখে ফেললাম 9.22 × 10⁻³ মিটার Hg। তো আমরা 10°C তাপমাত্রায় যেটা ক্যাপাসিটি বলছি, এটা কি শিশিরাঙ্কের ক্যাপাসিটি। আবার জানি শিশিরাঙ্কে ক্যাপাসিটি ইকুয়াল টু কি, কন্টেন্ট। এই যে শিশিরাঙ্কের কয়টা ডেফিনিশন শিখলাম আমরা? 4টা ডেফিনিশন শিখলাম। ওই 4টা ডেফিনিশনের মধ্যে থার্ড ডেফিনিশনটা তোমরা একটু মিলিয়ে দেখো, ভিডিওটা রিওয়াইন্ড করে দেখবে শিশিরাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে ক্যাপাসিটি কন্টেন্টের সমান হয়। তো এই জিনিসটা আমরা লিখতে পারলাম কোন অধিকারে? 10°C শিশিরাঙ্ক বলেই লিখতে পেরেছি, অন্য তাপমাত্রা হলে এটা লেখা যেত না। এবার আসি আরেকটা কনসেপ্টে, 10°C তাপমাত্রার কন্টেন্ট
অন্যান্য তাপমাত্রারও তো কন্টেন্ট। কেন? তোমরা একটু আগে কন্টেন্টের একটা পার্টে আমি বলেছিলাম না, তাপমাত্রার সাথে কন্টেন্ট নির্ভর করে না, তাপমাত্রা বাড়াও বা কমাও কন্টেন্টের কোনো পরিবর্তন হবে না, ক্যাপাসিটির পরিবর্তন হবে শুধু। তো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কন্টেন্ট 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো সেই একই কন্টেন্টই হবে। ইনফ্যাক্ট 60 ডিগ্রি তাপমাত্রা, 70 ডিগ্রি তাপমাত্রা, 80 ডিগ্রি তাপমাত্রা, সব তাপমাত্রার কন্টেন্টই কিন্তু আসলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কন্টেন্টের সমান হবে, কারণ তাপমাত্রা বাড়াও বা কমাও কন্টেন্টের তো কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। তো আমরা এখানে কি দেখলাম, যে একটা সহজে কনক্লুশন নিতে পারি এরকম, যে শিশিরাঙ্কের যেটা ক্যাপাসিটি সেটাই অন্য যে কোনো তাপমাত্রার কন্টেন্টের সমান। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আইডিয়া। এই আইডিয়াটা যারা ভালো করে বুঝবে তারাই আসলে ম্যাথগুলো ভালো করে করতে পারবে। সো আমি আবার একটু রিপিট করি, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল শিশিরাঙ্ক, তাই এটার ক্যাপাসিটিকে কন্টেন্টের সমান বলতে পেরেছি শিশিরাঙ্কের ডেফিনেশন অনুসারে। আবার আমরা একটা লাইন পড়ে এসেছিলাম একটু আগে, যে কোনো তাপমাত্রার কন্টেন্ট সেম, মানে কন্টেন্ট তাপমাত্রার উপর নির্ভর করে না, তাই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যা কন্টেন্ট 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই একই কন্টেন্টই থাকবে। তো আমরা এই লাইনটা যদি বুঝে যাই, তার মানে আমি পেয়ে গিয়েছি আসলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কন্টেন্ট, যেটা কিনা 10 ডিগ্রি মানে শিশিরাঙ্কের ক্যাপাসিটির সমান। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। তো আমরা এখন পেয়ে গিয়েছি কি, আমরা পেয়ে গিয়েছি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আর এইচ। কীভাবে পেয়েছি? কন্টেন্টও জানি, ক্যাপাসিটিও জানি। আমি যদি ভাগ করে দিই, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কন্টেন্ট বসালাম, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্যাপাসিটি বসালাম, ভাগ করে দিলে আমি আরএইচ পেয়ে যাবো। আরএইচ আমার এখানে আসছে কত? 52.56%। তো এই যে মানটা আসলো, এই মানটা কিন্তু আসলে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে সন্ধ্যায় আরএইচ কত। তো দুপুরে আরএইচ কত ছিল? 75%। সন্ধ্যায় আরএইচ কত দাঁড়ালো? 52.56%। আর আমরা জানি যেখানে আরএইচ কম, সন্ধ্যায় যেহেতু আরএইচ কম, সন্ধ্যায় ঘাম দ্রুত শুকাবে। তার মানে জ্যোতির যে মনে হওয়াটা সেটা কিন্তু সঠিক, তাই না? সো এইভাবে আমরা গাণিতিক বিশ্লেষণ দেখাতে পারি। তো পরবর্তী ক্লাসেও কিন্তু আমরা আরএইচ নিয়ে আরও ম্যাথ করব। সো পরবর্তী ক্লাসটাও দেখার জন্য অনুরোধ রইল। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।